আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত গার্ডিয়ানবৃন্দ এবং আমার আজকের ক্লাসটা যারা দেখছেন এবং শুনছেন, আজকে নবম শ্রেণীর বাংলা ক্লাসে আমি তোমাদের সাথে আছি। খায়েজ আহমেদ, শহরের সহকারী শিক্ষক, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী সদর, ফেনী। তোমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনে স্যারে এই আজকে স্লাইডটা পাঠিয়েছি। সবাই যদি স্লাইডটা পেয়ে থাকো, স্যারকে একটু রিপ্লাই করতে হবে যে তোমরা স্লাইডটা পেয়েছো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। ছবি দেখে আমরা আজকের ক্লাসটা কি সেটা একটু নির্ধারণ করব। যেমন দেখো, দুজন লোক একটা বদ্ধ করে কলিং বেল চাপ দিয়েছে। দেখো এখানে রাত্রি অন্ধকার, হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে পাঠ পরিস্থিতি, আজকে পাঠ পরিস্থিতি হচ্ছে আমরা এখানে একজন কবির ছবি পাঠিয়েছি। আমরা ছবি দেখে কিছুটা আইডেন্টিফাই করার চেষ্টা করব, কারণ আমরা ছবি দেখে এখানে দেখতে পারলাম বা কবি আহসান হাবিবের ছবি, আর তার কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই, লিখেছেন আহসান হাবিব। অর্থাৎ আজকে ক্লাস শেষে আমরা যেটা শিখতে পারবো সেটা একটু পাঠ পরিস্থিতিটা বা শিখন ফলটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে কবির জন্ম পরিচয় বা কবির জন্ম পরিচিতি বলতে এবং লিখতে পারবো। নতুন শব্দের অর্থ সহ বাক্য গঠন করতে পারবো। জন্মভূমির সঙ্গে মানুষের যে একটা আত্মিক সম্পর্ক আছে, আত্মিক মানে আত্মার যে একটা সম্পর্ক আছে, এই আত্মার সম্পর্কটা আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আত্মিক যে সম্পর্ক আছে বা আত্মার যে একটা সম্পর্ক আছে জন্মভূমির সাথে, বা নারীর যে একটা বন্ধন আছে, এই জিনিসটা আমরা জানতে পারবো। তাহলে দেখো, সবাই যারা যারা লাইনে আছো তারা অবশ্যই তোমাদেরকে ভিডিওটা অফেন করতে হবে আর অডিওটা মিউট করে রাখতে হবে। যেমন দেখো, কবি আহসান হাবিব, তারপর হচ্ছে আহসান হাবিব পরিচিতি। জন্ম হচ্ছে কবি আহসান হাবিবের জন্ম। দেখো, কবি আহসান হাবিবের জন্ম কবি আহসান হাবিবের জন্ম 2রা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। আমি অনেকের ফোন থেকে বাচ্চাদের এবং গার্ডিয়ানদের সাউন্ড শুনতে পাচ্ছি। তোমরা, আমি বলছি অডিওটা অফ রাখতে হবে, অডিওটা মিউট রাখতে হবে, ভিডিওটা অফেন করতে হবে। তারপরে আমি যাকে যে কোশ্চেনটা করব দেন তোমাকে অডিওটা আনমিউট করে তারপরে কথা জবাব দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, কবি আহসান হাবিব, দেখো 2রা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 1917 সালে জন্মগ্রহণ করেন। 1917 সালে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে হচ্ছে শিক্ষা জীবন হচ্ছে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে তিনি আইএ পাশ করেন। তারপর হচ্ছে ব্যক্তিগত জীবন, কর্মজীবনে সাংবাদিক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। অর্থাৎ দৈনিক বাংলা সংবাদপত্রে তিনি সাহিত্যর যে লেখালেখিগুলো এগুলো তিনি করতেন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য রচনা, অর্থাৎ কবি আহসান হাবিব যে সকল রচনা লিখে তিনি বিখ্যাত হয়েছেন এবং বাংলা সাহিত্যে তার সুনাম ছড়িয়ে আছে। দেখো, কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, অরণ্যে নীলিমা, ছায়া হরিণ, 2 হাতে 2 আদিম পাথর। শিশুতোষ গ্রন্থ হচ্ছে ছোটদের পাকিস্তান। অর্থাৎ আমরা উল্লেখযোগ্য রচনাগুলো পড়ব। কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, অরণ্যে নীলিমা, ছায়া হরিণ, 2 হাতে 2 আদিম পাথর, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। শিশুতোষ গ্রন্থ হচ্ছে ছোটদের পাকিস্তান। তার বিশেষ অবদান হচ্ছে তিনি আকাশবাণী এবং কলকাতার স্টাফ আর্টিস্ট ছিলেন। অর্থাৎ আকাশবাণী এবং কলকাতার স্টাফ আর্টিস্ট তিনি, অর্থাৎ স্টাফদের আর্টিস্ট তিনি ছিলেন। পুরস্কার ও সম্মাননা, অর্থাৎ বাংলা সাহিত্যে তিনি তার এই কাব্যগ্রন্থ এবং বিভিন্ন লেখালেখির কারণে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক লাভ করেন এই কবি আহসান হাবিব। তাহলে আমরা কবি পরিচিতি থেকে দেখা গেছে অনেক সময় নৈর্বৃত্তিকের যে প্রশ্নগুলো, এগুলো থেকে কবি পরিচিতিকে অনেকগুলো কোশ্চেন থাকে।
তাহলে আমরা এখানে কবি পরিচিতির যে বিষয়গুলো এখানে আছে এই জিনিসগুলো একটু ভালো করে ফুটবো। যেমন কবি 1917 সালে 2রা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্করবাসা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন হচ্ছে তিনি ব্রজমোহন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ রাত্রি শেষ, নরণ্যে নীলিমা, ছায়াহরিণ, দুই হাতে দুই আদিম পাথর, ছোটদের পাকিস্তান, বিশেষ অবদান হচ্ছে আকাশবাণী এবং কলকাতার স্টাফ আর্টিস্ট ছিলেন। পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং তিনি 21 পদক লাভ করেন। তার মৃত্যু হচ্ছে 1985 সালের 2রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। 1985 সালে তিনি 2রা জানুয়ারি 10ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা সবাই কি বুঝতে পেরেছি এই কথাগুলো? কবি পরিচিতি কি আমরা বুঝতে পেরেছি সবাই? কবি পরিচিতি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আচ্ছা, ওকে, কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী পার্টের মধ্যে যাই। দেখো, অর্থাৎ পরবর্তী যে টপিকস একক কাজ, তোমরা কি কি করবে একক কাজগুলো। আহসান হাবীবের বিশেষ অবদান কি ছিল? আমরা জানি আহসান হাবীবের বিশেষ অবদান ছিল তিনি স্টাফ আর্টিস্ট ছিলেন। তারপর হচ্ছে স্টাফ আর্টিস্টের আগে তিনি একটা হচ্ছে আকাশবাণী, বিশেষ অবদান আকাশবাণী পত্রিকা, তিনি ওখানে আকাশবাণী পত্রিকাটা তিনি প্রকাশ করেছিলেন। তারপর হচ্ছে কলকাতার স্টাফ আর্টিস্ট ছিলেন, এটা হচ্ছে তার বিশেষ অবদান। তারপর হচ্ছে দেখো বিশেষ অবদান। তারপর আদর্শ পাঠে আমরা সড়ক পাঠ করবো কিছুক্ষণ, নতুন শব্দগুলো এবার একটু জেনে নিব। আসমান, আসমান শব্দের অর্থ আমরা জানি আকাশ। দেখছো আকাশের একটা চিত্র দিয়েছি, দ্যাট মিনস আকাশ। আসমান শব্দের অর্থ আকাশ। তারপরে দেখো জমিন, জমিন দেখো জমিন আমরা দিয়েছি, জমিন মানে হচ্ছে ভূমি, জমিন শব্দের অর্থ ভূমি। 3 নম্বর শব্দটা হচ্ছে ধানের মঞ্জুরি, ধানের মঞ্জুরি দিয়েছি দেখো, তার মানে হচ্ছে শীর্ষ বা দানের শীষ বা মুকুল, দানের শীষ বা মুকুলকে বলা হচ্ছে দানের মঞ্জুরি। তারপর হচ্ছে অভ্যাগত, অভ্যাগত মিনস হচ্ছে দেখো এখানে আগমন করে, যেমন অর্থাৎ গিয়ে এসেছে এমন ব্যক্তি, গৃহে আগমন করেছে অথবা গৃহে এসেছে এমন ব্যক্তিকে বলেছি আমরা অভ্যাগত। তাহলে এবার আমরা জোড়ায় কাজ, জোড়ায় কি কাজ করব দেখো, এই জোড়ায় কাজ দিয়েছি তোমাদেরকে অর্থ সহ বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো ধানের মঞ্জুরি এবং জমিন, ধানের মঞ্জুরি এবং জমিন দিয়ে অর্থ সহ বাক্য রচনা করতে হবে। আমরা জানি কি ধানের মঞ্জুরি বলতে ধানের মুকুলকে বোঝায়, আর জমিন মানে হচ্ছে ভূমি, অর্থাৎ আমরা জানি ভূমি চাষ করে আমরা কি করি, ফসল ফলাই। অর্থাৎ অর্থ সহ যদি বাক্য রচনা করি, ধানের কি ভূমিতে, ভূমিতে কি করি আমরা, ভূমি চাষ করে আমরা ওই ভূমিতে কি করি, ফসল রোপণ করি। আর ধানের মঞ্জুরি হচ্ছে ধানের শীর্ষ বা মুকুল, অর্থাৎ আমরা জানি যে কি ধানের শীর্ষ বা মুকুল, অর্থাৎ ধানের যখন একটা কি হয়, ধান রোপণ করার পরে যখন আমরা চারা রোপণ করি, ধানের চারা রোপণ করি, একটা নির্দিষ্ট সময় পরে কি করে ধানের মঞ্জুরি বা পুষ্পটা বের হয়, আস্তে আস্তে এগুলো মুকুলে পরিবর্তিত হয়ে তারপর হচ্ছে যে এটা আস্তে আস্তে ধানে রূপান্তরিত হয়। এবার আসো আমরা যেমন আকাশের সাক্ষী, দেখো আসমানের তারা সাক্ষী, সাক্ষী এ জমিনের ফুল। দেখো আমরা আকাশের তারা, অসংখ্য তারা দিয়েছি, আসমান দিয়েছি। এখন তিনি কি করছেন, এই কবিতার প্রথম লাইনটাই হচ্ছে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এ জমিনের ফুল। তাহলে জমিনের ফুলটা দেখলে আরো ভালো লাগবে, তাই দিয়েছি দেখো আসমানের তারা সাক্ষী, সাক্ষী এ জমিনের ফুল। এই নিশিরাত বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, তাহলে আমরা জোনাকি দিয়ে দিই, জোনাকি দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নিশিরাত বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, অর্থাৎ তিনি কি করেছেন, এই সব কিছুতে তিনি সাক্ষী করছেন যে তারা সাক্ষী আছে, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এ জমিনের ফুল, এই নিশিরাত বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী, অর্থাৎ নিশিরাতে আমরা দেখি যে কি জোনাকিরা, জোনাকিরা কি করে, জোনাকিরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারা এই অন্ধকার রাতের মধ্যে তারা আলো জ্বালিয়ে কি করে উঠতে থাকে, অর্থাৎ নিশিরাতের এই জোনাকিকেও সাক্ষী করছে। সাক্ষী জারুল জামরুল, অর্থাৎ আমরা জারুল এবং জামরুলকেও তিনি সাক্ষী করছেন, সাক্ষী করছেন। আরো দেখো সাক্ষী ফুগের ফুকুর, দেখো আমরা একটা ফুকুরের চিহ্ন দিয়েছি, অর্থাৎ ফুগের ফুকুর সাক্ষী আছে। তার ঝাঁকটা ডুমুরের ঢালে স্থির দৃষ্টি, অর্থাৎ এই পুকুরের মধ্যে ডুমুর, দেখছো পুকুরের পাড়ে একটা ডুমুর গাছ ছিল, ওই ডুমুরের ঢালে ঢালে কি কি ছিল,
ডুমুরগুলো কি হয়েছে, ঝুলে আছে। এখন তাকে সাক্ষী করছে, কুবের পুকুর সাক্ষী, তার ঝাঁকটা ডুমুর ঢালে স্থির দৃষ্টি। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি ওই ডুমুর ঢালের যে ডুমুরগুলো আছে ওদেরকে সাক্ষী করাচ্ছে, কুবের পুকুরকে সাক্ষী করাচ্ছে, মাছরাঙ্গাকে সাক্ষী করেছে। আমরা জানি পুকুর আছে মানে তার মানে আশপাশে মাছরাঙ্গার খেলা আছে। মাছরাঙ্গা কি করে, যে তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে পুকুর থেকে মাছ শিকার করে নেয়, মাছ খায়, তাই না? অর্থাৎ তিনি কি করেছেন, এই মাছরাঙ্গা, মাছরাঙ্গা আমাকে চিনে। যেমন দেখো মাছরাঙ্গার ঠোঁটে কি আছে, মাছরাঙ্গার ঠোঁটে আমরা দেখতে পাচ্ছি যে কি, মাছরাঙ্গার ঠোঁটে একটা মাছ আছে। অর্থাৎ তিনি ফুবের পুকুরকে সাক্ষী করেছেন। ঝাঁকডা, ঝাঁকডা মানে বেশি পরিমাণে ধরেছে। ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ তিনি এতক্ষণ ধরে যত কিছু তিনি কি করেছেন, যত কিছুকে সাক্ষী করেছেন, এই জিনিসগুলোকে তিনি সাক্ষী এই কারণে করেছেন। অর্থাৎ তিনি তার এই 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 বিষয়গুলো তিনি তার কি করেছেন, তার হৃদয়ে ধারণ করেছেন। এই জন্মভূমির, এই জন্মভূমির এই জন্মভূমির যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে তিনি কি করেছেন, জন্মভূমির জন্মভূমির এই জিনিসগুলোকে তিনি যখন তিনি তার হৃদয়ে ধারণ করেছেন, এখন এই হৃদয়ে ধারণ করা অবস্থায় তিনি এগুলোকে বলছে যে কি, যে আমি কোনো আগন্তুক নই, এরা কিন্তু সাক্ষী আছে আমি যে এই দেশেরই নাগরিক, আমি যে এখানেই বেড়ে উঠেছি। এবার বলছে খুদার কসম আমি বিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। এবার আল্লাহকে বলেছে যে কি, আল্লাহর কসম কে বলেছে, আল্লাহর কাছে শপথ করে বলছে আমি বিনদেশী কোনো পথিক নই, অর্থাৎ আমি অন্য কোনো দেশের লোক নই, অর্থাৎ আমি অন্য কোনো দেশ থেকে এসে এই জিনিসগুলোকে আজকে সাক্ষী করাচ্ছি না, কারণ আমার ছোটকাল শৈশবকাল এখানেই কেটেছে, এই জিনিসগুলো আমাকে দেখেছে, এই জিনিসগুলোকে আমি দেখেছি, এখানেই আমি বড় হয়েছি, সুতরাং আজ তারা সাক্ষী। এবার দেখো, আমি খুদার কসম আমি বিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি কোনো এখানে অন্য দেশ থেকে এখানে আগমন করি নাই, এখানে আমার বেড়ে উঠা। যেমন দেখো এখানে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি ছিলাম সাপনিক নিয়মে এখানে থাকি। আর অর্থাৎ আমি কোনো আগন্তুক নই, আমি এখানে ছিলাম, এখানে আমি সাপনিক নিয়মে এখানে থাকি। অর্থাৎ আমি যেহেতু এখন কি নাই, আমি এখন কোনো এক সময় এখানে থাকতাম, এখন আমি এখানে নাই, আমি যেখানেই থাকি না কেন আমি স্বপ্নের নিয়মে, সাপনিক নিয়মে হলো আমি এখানে থাকি। অর্থাৎ আমি যখন ছোটকালটা, আমি যখন শৈশবকালটা এখানে কাটিয়েছি, এখানকার পুকুর, এখানকার ডোমর, এখানকার মাছরাঙা, এখানকার যে এই ধানের শীষ, এই জিনিসগুলো যেহেতু আমি দেখেছি, আমার ছোটকাল থেকে যেহেতু আমি এখানে বড় হয়েছি, সুতরাং এগুলো এখন আমি যেখানেই থাকি না কেন এগুলো আমার স্বপ্নের মধ্যে থাকে। সুতরাং আমি কোনো আগন্তুক নই, আমি এই দেশেরই নাগরিক, এই অঞ্চলেরই আমি মানুষ। দেখো আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানে থাকি, আর এখানে থাকার নামই হচ্ছে সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। অর্থাৎ আমি যেহেতু এই দেশের কোনো এক প্রান্তে, এই দেশেরই কোনো এক প্রান্তে, অর্থাৎ এই জন্মভূমিরই কোনো এক প্রান্তে আমি আমার ছোটকাল, আমি আমার শৈশবকালটা আমি কেটেছি, এখানে থাকা মানে এই আলো বাতাস, এই দেশের সকল আলো বাতাস বহন করে যেহেতু আমি বড় হয়েছি, সুতরাং আমি এখানে থাকা মানে আমি পুরো দেশের মধ্যে থাকা। দেখেছো পুরো মানচিত্র, পুরো দেশ বলতে এখানে পুরো মানচিত্রটা সারে দিয়েছি বাংলাদেশের, এই বাংলাদেশের মানচিত্র দিয়েছি, সুতরাং আমি পুরো এখানে থাকা মানে সর্বত্রই থাকা। এবার আসো, আমি কোনো আগন্তুক নই, আমি খররুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। দেখেছ, বলছে আমি কোনো আগন্তুক নই, আমি খর রুদ্র জলজ বাতাস। দেখেছ, অর্থাৎ যখন রৌদ্রটা যখন কি খর মানে তীক্ষ্ণ, অর্থাৎ রৌদ্রটা যখন প্রচুর পরিমাণে রোদ পড়ে, ওই রোদের মধ্যে ক্লান্ত পাখিরা, অর্থাৎ রোদের মধ্যে এই ক্লান্ত পাখিরা কি করছে, যে কি করছে, তারা পানি পান করছে, বিভিন্ন জায়গায় ক্লান্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করছে পাখিরা। এবং এই যে জলজ বাতাস, অর্থাৎ আমরা জানি যে জলজ বাতাস কেন বলা হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখি খর রৌদ্র যখন শুরু হয়, তীক্ষ্ণ রোদ যখন পড়ে, তখন কি করে, নদী সাগর পুকুরের উপরিভাগের পানিগুলো কি হয়, উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে কি হয়, উত্তপ্ত হয়ে কিছু পানি বাতাসের সাথে কি হয়ে যায়, মিশে যায়, এটাকে বলেছে জলজ বাতাস। অর্থাৎ ওই বাতাসের মধ্যে কি থাকে, পানি থাকে। ওই বাতাসে মেঘ ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। অর্থাৎ যখন সারা দিন
কি করছে, এই খরা রৌদ্রের মধ্যে পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে পিপাসায়, এবং দেখা গেছে এই জলজ বাতাস যখন কি হয়, জলজ বাতাস যখন কি হয় উপরে উঠে আসে, অর্থাৎ মানে আবহাওয়ার মধ্যে থাকে, তখন এই ক্লান্ত পাখিরা যখন কি করে, পাখিরা যখন ঢালে গিয়ে বসে অবসর নেয়, তখন এই সকল পাখিগুলো কিন্তু আমাকে দেখেছে, আমি এই সকল পাখিগুলোকে দেখেছি। সুতরাং তারা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই, মানে তারা এটাই জানে আমি এখানকার কোনো আত্মীয় না, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। কার্তিকের দানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার, দেখো এটা হচ্ছে দান, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, অর্থাৎ এই যে কার্তিক মাসে যে ধান পাকে, অর্থাৎ ওই মঞ্জুরিটা, ধানের মঞ্জুরিটা সাক্ষী আছে, সাক্ষী তার চিরল পাতার। চিরল পাতা মানে কি বুঝো? চিরল পাতা মানে ধান যখন পেকে উঠে, যখন পূর্ণাঙ্গ যখন হয়, তখন দেখবা ধানের পাতাগুলো কিন্তু একটু তীক্ষ্ণ চিরল, অর্থাৎ এগুলো তুমি যখন হেঁটে যাবে, তোমার দেখা গেছে কি অনেক সময় হাতও কাটা যায়। আমরা যখন ছোটবেলায় জমির আইল দিয়ে হেঁটে যেতাম, অর্থাৎ দেখা গেছে কি যে জমির আইলে যে ধানগুলো পড়ে থাকতো, যখন আমরা হেঁটে যেতাম, তখন দেখা গেছে এই পাতাগুলো লেগে আমাদের কি হতো, হাতে পায়ে, এবং দেখা গেছে একটু কি হয়ে যেত, যে কাটা যেত, কথা বুঝছে, একটা দাগ বসে যেত, অর্থাৎ এটাকে বলেছে চিরল পাতাও কিন্তু সাক্ষী আছে আমাদের এখানে। তারপর বলছে যে কি, টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন অন্ধকার রাতি, শীতের রাত্রি, কার্তিকের যখন শীতের সময় আসে, তখন দেখা গেছে এই শীতের সময়ে যে শিশির বিন্দুগুলো পড়ে, বলছে এই শিশির বিন্দুরও সাক্ষী, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অর্থাৎ নিশিন্দা একটা গাছ, ওই গাছের ছায়ার মধ্যে যে জ্যোৎস্নার চাদর, অর্থাৎ রাতের আধারে যে জ্যোৎস্না, অর্থাৎ চাঁদটা যখন ফুটে উঠে, চাঁদটা যখন আকাশে, পূর্ব আকাশে যখন কি হয়, চাঁদের আকাশে যখন চাঁদটা আসে, যখন ওই চাঁদের আলোটা যখন নিশিন্দার গাছের উপরে পড়ে, ওই নিশিন্দা গাছের যে ছায়াটা, ওই ছায়াটাও সাক্ষী আছে যে আমি কোনো আগন্তুক নই, আমি এখানকার কোনো কি নই, আমি এখানকার কোনো মানুষের আত্মীয় নই, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। অকাল বার্ধক্য, দেখো অকাল ভার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার। তার মানে আমরা দেখেছি যে এখানে একজন লোক কি হয়েছে, বার্ধক্য মানে কি, বয়সের ভারে তিনি কি হয়েছেন, নুজো হয়ে গেছেন, একবারে বয়সের ভারে তিনি কি হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, তার নাম হচ্ছে কদমালি। এখন দেখো বয়স যখন হয়ে যায় 70-80 বছরের একজন বুড়ো মানুষের চোখের দিকে তাকাই দেখিও, দেখবা তার চোখের মধ্যে ভাঁজ পড়ে গেছে, তার চোখটা এখন ক্লান্ত, সে শক্তি পায় না হাঁটার জন্য। বলছো ওই কদমালি সাক্ষী আছে, কদমালি আমাকে সে চিনে। দেখছো কদমালি, দেখছো, অর্থাৎ আমরা একটা কদমালির ছবি দিয়েছি, কদমালিটা দেখতে কি হয়েছে, বয়সের ভারে সে নুজো হয়ে গেছে, তারপর হচ্ছে তার ক্লান্ত চোখের আধার, বা ক্লান্ত চোখ হলেও কিন্তু সে আমাকে চেনে, কদমালি কিন্তু আমাকে চেনে। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। দেখো সে তার শুকনো থালা, জমিলার মার কি শুকনো থালা, শুকনো থালা বলতে এখানে বোঝাচ্ছে, দেখো আমি চিনি, আমি তার চিরসেনা স্বজন, অর্থাৎ আমি জমিলাকে চিনি, জমিলাও আমাকে চেনে, আমি তার চিরসেনা স্বজন, আমি তাকে প্রতিনিয়ত, আমি তাকে দেখেছি, সে আমাকে প্রতিনিয়ত দেখেছে, চিরচেনা স্বজন আমি একজন, আমি জমিলার মার শূন্য খা রান্নাঘর, অর্থাৎ আমরা জানি যে কি শূন্য খা রান্নাঘর, শুকনো তালা সব আমি চিনি, সে আমাকে চিনে, অর্থাৎ আমি দেখেছি যে কি জমিলার মা যখন রান্নাঘরে বসতো, দেখা গেছে তার থালাটা শুকনো, অর্থাৎ তার রান্না করার মতো কোনো কিছু নাই, সেও আমাকে চিনে, আমিও তাকে চিনি। তারপরে দেখো, হাত রাখো বৈঠার নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীরে, দেখেছো, অর্থাৎ দেখো হাত রাখো বৈঠার নাঙ্গলে, অর্থাৎ আমি যে নাঙ্গল দিয়ে যখন জমি চাষ করেছি, দেখো আমার হাতের স্পর্শ এখানে লেগে আছে, অর্থাৎ নাঙ্গলের যে বৈঠাটা আছে, নাঙ্গলের যে ধরার যে বৈঠাটা আছে, ওখানে আমি যে নাঙ্গল দিয়ে চাষ করেছি, ওই বৈঠার মধ্যে আমার হাতের দাগও আছে, আমার হাতের স্পর্শ লেগে আছে, তোমরা সেখানে আমাকে দেখো। মাটিতে আমার গন্ধ, অর্থাৎ আমি যখন মাটিতে কি করেছি, মাটি চাষ করে, মাটি নাঙ্গল দিয়ে খুঁড়ে জমি চাষ করেছি, এই মাটিতে আমার গন্ধ লেগে আছে, আমার শরীরের যে গন্ধ এই মাটির মধ্যে লেগে আছে, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, অর্থাৎ
আমার গন্ধ যেমন মাটির মধ্যে লেগে আছে, মাটির গন্ধ আমার শরীরের মধ্যে লেগে আছে। অর্থাৎ তোমরা আমাকে আগন্তুক ভাবার কোনো সুযোগ নাই, আমি বহির্বিন দেশ থেকে এসেছি এটা ভাবার কোনো সুযোগ নাই। দেখো এখানে মাটি, আর এখানে দেখো আমি বসে আছি। তারপরে দেখো আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। তোমরা, আমি এত এক্সাম্পল দিয়েছি, আমি এত উদাহরণ দিয়ে বলছি যে আমি কোনো আগন্তুক নই, আমি ভিন দেশ থেকে এখানে আসিনি, আমাকে তোমরা বিশ্বাস করো। দুপাশে ধানের ক্ষেত্র সরু পথ, দেখো এখানে দুপাশে ধান আর মধ্যখানে একটা আইল দেয়া আছে, এটা হচ্ছে সরু পথ। সামনে দুদু নদীর কিনারা, দেখো এখানে দুদু একটা নদী আছে, নদীর দুপাশ অর্থাৎ কিনারা, আমার অস্তিত্বে গাথা আমি এই উদাও নদীর। উদাও মানে কি বলতো, অর্থাৎ এটা কোন দিকে গেছে, এটা শেষ সীমানা আমরা খুঁজে পাই না, এটাকে বলেছে উদাও নদীর। সামনে দুদু নদীর কিনারা আমার অস্তিত্বে গাথা, অর্থাৎ আমার অস্তিত্বে, আমার আত্মাতে এটা কিন্তু গাথা আছে, এই নদী আমাকে চেনে। এবং এই উদাও নদীর মুগ্ধ এক অবোধ বালক, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম, আমি যখন বালক ছিলাম, তখন এই নদীর দ্বারা আমি খেলা করেছি, এই নদীতে আমি কি করেছি, এই নদীতে আমি নৌকা বেয়েছি। অর্থাৎ এই মুগ্ধ এক অবোধ বালক, অর্থাৎ এই নদীটা দেখে, এই নদীর আশপাশে খেলাধুলা করে আমি বড় হয়েছি, অর্থাৎ এই নদীতে আমি মুগ্ধ হয়েছি, এই নদী আমাকে চেনে। এবার আসো কবি কোন, এই পর্যন্ত আমাদের কবিতা, অর্থাৎ তিনি তার পরিচয়টা দেয়ার, অর্থাৎ বিভিন্ন বিষয়কে সাক্ষী করে তিনি ওই কবিতাটা কি করেছেন, তিনি এই কবিতার মাধ্যমে তিনি পরিচয় দিয়েছেন যে আমি এখানকার কোনো আগন্তুক না, আমি বিদেশ থেকে আসি নাই এখানকার, অর্থাৎ আমি এখানকার কোনো মানুষের আত্মীয় নয়, বিদেশি কোনো আত্মীয় নয়, আমি এখানকার স্থানীয় মানুষ, আমি এখান থেকে ছোটকাল যৌবনকাল সকল কিছু আমি এখানে পাশ করেছি। এখন এখানকার এই জিনিসগুলো সাক্ষী আছে, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। এই এখানে থাকা মানে আমি পুরো পৃথিবীর, পুরো বাংলাদেশের মধ্যে থাকা, পুরো দেশের মধ্যে থাকা, অর্থাৎ আমি দেশের এক প্রান্তে থাকতে পারি, কিন্তু আমি পুরো দেশের মধ্যে আছি, পুরো জন্মভূমির মধ্যে আছি। অর্থাৎ জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ আছে, এই মমত্ববোধ থেকে, এই মায়া মহব্বত থেকে তিনি পরিচয় দিতে চাচ্ছেন যে তোমরা আমাকে আগন্তুক ভাবার কোনো সুযোগ নাই। এখন কবি কোন দেশের প্রতীক নয়, আমরা জানি ভিন দেশের। উত্তর হবে যে কি, ভিন দেশের কোনো প্রতীক নয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সরু পথের সামনে কি, আমরা জানি সরু পথের সামনে হচ্ছে যে কি, দুদু কিনারা, দুদু কিনারা, অর্থাৎ আমরা জানি এখানে দুপাশে কি, এটা লিখি সরু পথের দুপাশে কি, তাহলে আমরা বলবো যে দুদু কিনারা। এখানে সরু পথে, এখানে দুদু কিনারা বলতে আমরা দেখো সরু পথ কাকে ইন্ডিকেট করেছি, দুপাশে দুটো দান ক্ষেত্রকে ইন্ডিকেট করেছি। তখন আইল যেটা আছে, অর্থাৎ দুদিকে কি রয়েছে, কিনারা রয়েছে, দুদু কিনারা আছে, যেমন অর্থাৎ দুদিকে আমরা যেদিকে তাকাই, আইল দিয়ে যেদিকে তাকাই দেখি যে শুধুই কি ধান আর ধান, এদিকে তাকালেও ধান আর ধান, অর্থাৎ এখানে কিনারা না, দুদু কিনারা দেখা যাচ্ছে। দানের মঞ্জুরি, দানের মঞ্জুরি আমরা শব্দার্থটা আগে পড়েছি, মুকুল বা শীষ। সারা দুপুর কাব্যগ্রন্থটি কার লেখা, আমরা জানি সারা দুপুর রাত্রি শেষ, আশায় বসতি, তাই না, এগুলো সবগুলো হচ্ছে এই আহসান হাবিবের কাব্যগ্রন্থ। তারপর দেখো অকাল বার্ধক্যে নত কি, আমরা জানি যে কি, কদম আলী বার্ধক্যে তিনি কি হয়েছেন, নত হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি মানে শক্তিহীন হয়ে গেছেন, অর্থাৎ তাকে এখন বার্ধক্যের ভারে তিনি নত হয়ে গেছেন, নুজো হয়ে গেছেন। এবার তোমার বাড়ির কাজ থাকবে জন্মভূমির প্রকৃতির সাথে কবির যে গভীর সম্পর্কের স্বরূপ বিশ্লেষণ করো, অর্থাৎ আমরা জানি জন্মভূমির প্রতি যে গভীর ভালোবাসা, কবির যে মমত্ববোধ রয়েছে, এই মমত্ববোধটাকে তোমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা এটা 4 মার্কের জন্য লিখতে পারি, 3 মার্কের জন্য লিখতে পারি। আমরা এখান থেকে এক্সাম্পল গুলো কি দিতে পারি, অর্থাৎ জন্মভূমির প্রতি তার ভালোবাসা থাকার কারণে তিনি এতগুলো এক্সাম্পল দিয়েছেন এবং আল্লাহর শপথ করে বলেছেন যে আমি কোনো আগন্তুক নই, এরা আমাকে চিনে, আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি এখানকার মানুষ, জন্মভূমির প্রতি আমার ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, সেখান থেকে আমি আমার পরিচয়টা দিচ্ছি। এটাকে তোমার 3 মার্ক অথবা 4 মার্কের জন্য বিশ্লেষণ করে লিখতে হবে। আচ্ছা, তাহলে স্যারের এই মুহূর্তে স্যারের ক্লাসও শেষ। এই সবাইকে আজকের ক্লাসে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনেই তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে স্যারের সাথে তোমাদের আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
লুবান আজকে ভিডিও ওপেন করো নাই, আমি বলছি ভিডিও ওপেন করতে